তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। আজকের টপিকটা থাকছে আমাদের সিপাহী বিদ্রোহ, যেটা হয়েছিল 1857 সালে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি আমরা পড়ি বা জানি, তাহলে দেখতে পাবো এই সিপাহী বিদ্রোহের কি গুরুত্ব রয়েছে। অর্থাৎ সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা এই সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, এর তাৎপর্য কি, এর ফলে ইংরেজরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা ভারতীয়রা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। রেগুলার কিন্তু মন দিয়ে পড়ো, কারণ ওবিসি মামলা এখনো মেটেনি। ওবিসি মামলাটা মিটলে কিন্তু আবারের পরীক্ষা হবে। তো কিন্তু প্রস্তুতি নাও, ঠিক আছে? পরীক্ষা হচ্ছে না, ডিমোটিভেট হয়ে যাচ্ছি বলে কেউ কিন্তু পড়াশোনা বন্ধ করো না, পড়াশোনা করতে থাকো। কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু আর তোমরা এই অল্প সময়ের মধ্যে এত বড় সিলেবাস কভার করতে পারবে না। তাই প্রত্যেকে কিন্তু পড়তে থাকো। চলো আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে জানবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ অন স্ক্রিন সবাই? দেখো দেখো প্রথমে জানবো কি মহাবিদ্রোহ 1857 সাল কি। মানে মহাবিদ্রোহটা কি, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি মহাবিদ্রোহ কি। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা থাকছে মহাবিদ্রোহ কি। মহাবিদ্রোহ কি এটা আমরা জানবো। মহাবিদ্রোহ কি, যেটা 1857 সালে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ ও সংগঠিত সশস্ত্র বিদ্রোহ। তাহলে মহাবিদ্রোহ ছিল যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা প্রথম সশস্ত্র এবং বৃহৎ একটা আন্দোলন। এটি সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত ছিল। তাহলে মহাবিদ্রোহকে আমরা সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত। এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তাহলে এই যুদ্ধের মাধ্যমে ভারতীয়রা নিজস্ব স্বাধীনতার দাবি জানায়। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ ছিল কি এই মহাবিদ্রোহ। সিপাহী, এটাকে সিপাহী ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় সিপাহী মিউটিনিও বলা হয়। কি বলা হয়? সিপাহী মিউটিনি বা জাতীয় বিদ্রোহ নামেও পরিচিত। এই বিদ্রোহটি গঠিত হয়েছিল ভাইসরয় লর্ড ক্যানিং এর সময়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমাদের যে সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল, আনসার কি হবে? 1857 সালে, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কার সময় হয়েছিল, সেটা আনসার হবে কি লর্ড ক্যানিং। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম কি? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, সিপাহী বিদ্রোহের অপর নাম কি? মহাবিদ্রোহ। অনেকগুলো নাম কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, চলো এবার আমরা এই বিদ্রোহের কি কি কারণ ছিল সেই কারণগুলো সম্পর্কে জানবো। কারণ যে কোনো বিদ্রোহ তো অটোমেটিক্যালি হবে না। কেউ কি চায় বিদ্রোহ করতে বা আন্দোলন করতে? কেউ চায় না। তাহলে প্রত্যেকটা জিনিসের তো একটা কারণ থাকবে। ঠিক তেমনি এই সিপাহী বিদ্রোহের একটা কারণ ছিল। সেই কারণগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। প্রথম কারণটা কি? প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, বা যেটাকে আমরা বলি পলিটিক্যাল পলিটিক্যাল কজ। ঠিক আছে, পলিটিক্যাল কজ বা রাজনৈতিক কারণ। ওকে, চলো পড়ে নিই। দেখো প্রথমে পলিটিক্যাল কারণের মধ্যে যে পয়েন্টটা আমরা প্রথমে দেখবো সেটা হচ্ছে কি লর্ড ডালহৌসির দখল নীতি বা দত্তক নীতি। ঠিক আছে, বা যেটাকে অন্যভাবে বলতে পারি অধীনতামূলক মিত্রতা নীতি। কি বলা হয়? অধীনতামূলক মিত্রতার নীতি। ইংরেজিতে বলা হয় কি ডক্টরিন অফ ল্যাপস। কি বলা হয়? ডক্টরিন অফ ল্যাপস। তাহলে ডক্টরিন অফ ল্যাপস তথ্যের প্রবক্তাকে, মানে এই যে নীতির প্রবক্তাকে, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসির নীতিতে কি বলা হয়েছে দেখো। লর্ড ডালহৌসি বলছেন যে কোন দেশীয় রাজ্যের কোন রাজার যদি পুত্র সন্তান না থাকে, তাহলে তার যে রাজ্য, সেই রাজ্যটা ব্রিটিশ সরকার কি করে নেবে? রপ্ত করে নেবে। মানে সেই রাজ্যটা ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতায় চলে আসবে। এটা কোনো কথা হলো? যদি বলে যে আমার একটা পরিবার আছে, আমার পরিবারে যদি ছেলে সন্তান না থাকে, মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান না থাকে, তাহলে আমাদের গ্রামের যে প্রধান হোক বা আমাদের যে শাসক হোক, সে যদি বলে যে তোমার সম্পত্তি সব আমি বাজেয়াপ্ত করে নেব, সেটাকে আমি মেনে নিব? আমি নিশ্চয় মেনে নিব না। আমি কি করব? আন্দোলন করব।
ঠিক এই জন্য আন্দোলন হয়েছিল। লর্ড ডালহৌসি কি বলেছেন, যদি কোনো দেশীয় রাজার যদি কোনো পুত্র সন্তান না থাকে, সেই রাজ্যটাকে এই ব্রিটিশ সরকার কি করবে, বাজেয়াপ্ত করে নেবে। এই কি, এই নীতিকে প্রয়োগ করে কি করেছিল, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যে তোমার রাজস্ব সেটাকে অধীনস্থ করেছিল। তারপর কি রেখেছিল, মানে নাগপুরকে দখল করেছিল, সাতরাকে দখল করেছিল, ঝায়ারকে দখল করেছিল। ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, কারণ এগুলো পরীক্ষা প্রশ্ন আছে। এখান থেকে আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলি। এখানে একটা প্রশ্ন পরীক্ষা আছে, এই যে লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস বা দখল নীতি, বা আমরা যেটা বলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে যে লর্ড ডালহৌসি কোন রাজ্যকে প্রথম দখল করেছিল, তাহলে প্রথম দখল করেছিল কাকে, সাতরা। প্রথম দখল করেছিল কাকে, সাতরা। কবে, 1848 সালে। 1848 সালে সাতরাকে দখল করেছিল। তারপরে চলে আসে জয়পুর, এটা লিখে দিতে পারো জয়পুর। ঠিক আছে, জয়পুরকে দখল করেছিল কবে, 1849 সালে। 1849 সালে জয়পুর। তারপর চলে আসে সম্বলপুর। ঠিক আছে, সম্বলপুরকে দখল করেছিল কবে, 1849 সালে। 1849 সালে। তারপর চলে আসে ভগৎ, উদয়পুর, ঝাঁসি, নাগপুর। ঝাঁসি দখল করেছিল কবে, ঝাঁসি দখল করেছিল 1853 সালে। 1853 সালে। আর নাগপুর দখল করেছিল 1854 সালে। এগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে বেসিক্যালি পরীক্ষা আসে কোন রাজ্যকে প্রথম দখল করেছিল, সেটা হবে সাতরা। তারপরে সাতরা। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট দ্বিতীয় কারণ কি ছিল, দ্বিতীয় কারণ ছিল যে মুঘল সাম্রাজ্যকে একদম বিলুপ্ত করে দেওয়া। কারণ ভারতে মুঘল সাম্রাজ্য তো একটা আধিপত্য ছিল, আমরা জানি ভারতে মুঘলরা কিন্তু দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করেছিল, এবং তাদের যে বিভিন্ন স্মৃতি বা চিহ্ন ছিল সেগুলো ব্রিটিশ সরকার চেয়েছিল একদম পরিপূর্ণভাবে ভারত থেকে মুছে ফেলতে। মানে ভারতে ব্রিটিশদের কোনো আর স্মৃতি রাখবো না, এটা কিন্তু চেয়েছিল। সেই জন্য ব্রিটিশ সরকার কি করেছিল, যে তখনকার সময় বাহাদুর শাহ জাফর, কি বললাম, বাহাদুর শাহ জাফরকে দিল্লি থেকে সরিয়ে এলাহাবাদে পাঠানোর ব্যবস্থা করে। মানে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে দিল্লি থেকে এলাহাবাদে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এতে কি হলো, এতে মুসলিমরা, যেহেতু মুঘলরা তো মুসলিম, এর ফলে মুসলিমরা কি হলো, অসন্তুষ্ট হয়ে পড়লো এবং তারা বিক্ষোভের রাস্তা বেছে নিল। বুঝতে পেরেছো? তারপর 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে অবসর প্রাপ্ত দেশীয় শাসকদের প্রতি অবমাননাকর আচরণ। তাহলে যে সমস্ত দেশীয় রাজারা ছিল তারা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে বা যখন তারা অবসর নিচ্ছে, তখন তাদেরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন রকম ভাবে সম্মান প্রদান করছে না। এমনকি তাদের যখন অবসর হয়ে যাচ্ছে তখন তাদেরকে কোন রকম পেনশন প্রদান করছে না। বোঝা গেল, তাদেরকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোনো পেনশনও দেওয়া হচ্ছে না। এই জন্য এই যে দেশীয় যারা রাজা ছিল, যারা অবসরপ্রাপ্ত রাজা, মানে তারা কি করলো, তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করলো। বোঝা গেল, তারা বিদ্রোহ ঘোষণা করলো। এটা একটা অন্যতম কারণ। যেমন আমি একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে বলতে পারি, যেমন হচ্ছে নানা সাহেব। ঠিক আছে, নানা সাহেবকে করা হয়েছিল, যিনি ছিলেন দ্বিতীয় মানে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মানে অ্যাডপ্টেড সন, মানে দত্তক পুত্র ছিল। তাকে কিন্তু পেনশন দেওয়া হয়নি, এটা মাথায় রাখবে। ঠিক আছে, নানা সাহেব যে ছিল কি দ্বিতীয় বাজিরাওয়ের মানে অ্যাডপ্টেড সন, তাকে কিন্তু কোন রকম পেনশন দেওয়া হবে না বলেছিল। এই জন্য তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। ওকে, তারপর দেখো অবধ। অবধ ছিল একটা রাজ্য। অবধ ছিল কি একটা দেশীয় রাজ্য ছিল। 1856 সালে লর্ড ডালহৌসির দুর্নীতি পরায়ণ শাসনের অজুহাতে অবধকে দখল করে নেয়। যে কি বলছে, যে এখানে দুর্নীতি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে মিস মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে, মানে সঠিকভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলছে না বা কোন রকম শৃঙ্খলা পরায়ণ থাকছে না, অর্থাৎ দুর্নীতি হচ্ছে। এই অজুহাত দিয়ে
ঠিক আছে, এই অজুহাতের ভিত্তিতে ব্রিটিশ সরকার কি করলো, অযোধ্যাকে দখল করে নিল। ঠিক আছে, এছাড়াও কি বলছে, এটি স্থানীয় জমিদার তালুকদার সৈনিকদের মধ্যে একটা বিরাট অসন্তোষের সৃষ্টি হয়। বোঝা গেল? ক্লিয়ার? তারপর বলছে ভারতের দেশীয় রাজন্য বর্গের অনিশ্চিত ভবিষ্যৎ। তাহলে আমাদের দেশে যে সমস্ত মানে কারা ছিল, দেশীয় রাজারা ছিল, জমিদাররা ছিল, তালুকদার ছিল, তাদের কিন্তু কোন রকম ভবিষ্যৎ ছিল না। ওই যে বললাম, তারা যখন অবসর গ্রহণ করছে তখন তাদেরকে কোন রকম পেনশন দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো সম্মান প্রদান করা হচ্ছে না। এই জন্য তারা কিন্তু ধীরে ধীরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে পড়ে এবং তারা কিন্তু বিদ্রোহের ঘোষণা করে। তারপর নেক্সট দেখো, ব্রিটিশ প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ। আবার কি বলছে, বহু রাজ্যের প্রশাসন মানে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোকে দেখাশোনা করার জন্য দেশীয় রাজাদেরকে ক্ষমতা দেওয়া হয়, কিন্তু ব্রিটিশ সরকার কি করছে, সেখানে গিয়ে মাতব্বরি করতে শুরু করছে। মানে ব্রিটিশ সরকাররা সরাসরি সেখানে হস্তক্ষেপ করছে। এই জন্য সেখানকার যারা দেশীয় রাজা তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপর দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ, যেটাকে আমরা বলি ইকোনমিক্যাল কজ বা ইকোনমিক্যাল ফ্যাক্টর গুলো কি রয়েছে এগুলো আমরা জানবো। ঠিক আছে, ইকোনমিক্যাল ইকোনমিক্যাল কজ গুলো কি রয়েছে, এটাও কিন্তু মজা লাগবে পড়তে। জাস্ট গল্পটা মনে রেখো, এত চাপনো দরকার নেই, জাস্ট গল্প। দেখো, ভারতীয় কুটির শিল্পের ধ্বংস। কি বলা হয়েছে, ব্রিটিশরা কি করেছিল, আমাদের দেশে যে শিল্প পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারতীয় হস্তশিল্প কিন্তু টিকতে পারেনি। যে ব্রিটিশদের যে শিল্প পণ্য ছিল, ব্রিটিশদের আধুনিক যে প্রযুক্তিবিদ্যা, সেখানে কি ভারতের যে হস্তশিল্প সেটা কি টিকতে পারবে? কখনোই পারবে না। তার কি কারণ ছিল, ভারত থেকে ব্রিটিশরা কি করতো, বিভিন্ন কাঁচামাল যেমন কটন রেশম এগুলো নিয়ে কি করতো, তারা বিদেশ অর্থাৎ কি তারা ইংল্যান্ডে নিয়ে চলে যেত, অর্থাৎ ব্রিটেন নিয়ে চলে যেত। সেখানে তারা কিন্তু জামা কাপড় তৈরি করতো। সেই জামা কাপড় নিয়ে এসে ভারতে আবার তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে শুরু করলো। এর ফলে কি হলো, মানে ভারতীয়রা কিন্তু প্রচুর পরিমাণে অসন্তুষ্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো, তারপর কি বলছে, এর ফলে কি হচ্ছে, ভারতে যে সমস্ত কুটির শিল্প ধ্বংস হতে শুরু করলো। নেক্সট দেখো, 2 নাম্বার, কৃষকদের ওপর শোষণমূলক রাজস্ব নীতি। কি করা হয়েছে, অনেক সময় দেখা যেত যে বিভিন্ন নীতি প্রয়োগ করা হতো, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে, রাউতবাড়ি বন্দোবস্ত, মোহল্লারি বন্দোবস্ত, এই সমস্ত কৃষিজ বন্দোবস্তগুলো ছিল। এর ফলে এই বন্দোবস্তগুলোর মাধ্যমে কি করা হতো, যে ব্রিটিশরা যে সমস্ত দেশীয় রাজা ছিল, জমিদার ছিল, তালুকদার ছিল, তাদের কাছ থেকে রাজস্ব আদায় করতে শুরু করলো। এবং রাজস্ব আদায় করতে কিভাবে, ধরো কোনো একটা জমিতে কোন রকম ফসল হয়নি, খুব খরা হয়েছে, কোনো ফসল হয়নি, তবুও ব্রিটিশরা কিন্তু সেই তো সমান পরিমাণেই কিন্তু রাজস্ব আদায় করতো। তারা কিন্তু কোন রকম ডিসকাউন্ট দিত না বা ছাড় দিত না, ওরা একদম কঠোরতা দেখাতো, মানে কোন রকম মাপ করতো না। এর ফলে কৃষক শ্রেণী প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। তারপর 3 নাম্বার বলছে, অবধের যে জমিদার, ঠিক আছে, অবধ অবধের যে জমিদার বা তালুকদারদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে শুরু করেছিল। 1856 সালে অবধকে যখন দখল করে নিল ব্রিটিশরা, ওই যে প্রথমে বললাম অযোধ্যকে অবধ মানে অবধ বলা হয়, তো অবধকে যখন 1856 সালে দখল করে নিল, তখন কিন্তু তাদের অধীনে যে সমস্ত জমিদার ছিল, তালুকদার ছিল, তারা কিন্তু চরমভাবে অসন্তুষ্ট হয়েছিল, কারণ তাদের জমিগুলোকেও কি করলো, ব্রিটিশরা বাজেয়াপ্ত করতে শুরু করেছিল। সৈন্যদের আর্থিক অসন্তোষ, ভারতীয় সিপাহীদের বেতন কমতো, একই গ্রেড একই মানে কাজ একই মানে সমস্ত কিছু, তার সত্ত্বেও ব্রিটিশদের সেনাদেরকে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হতো, ভারতীয় সিপাহীদের কিন্তু তেমনভাবে বেতন দেওয়া হতো না। কোন রকম তাদের মানে পদোন্নতি বলতে পারো বা প্রমোশন হতো না। ঠিক আছে, তাদেরকে অবসরের পরে কোনো রকম ভাতা দেওয়া হতো না। এই সমস্ত কারণে সৈন্যরা কি করলো, তারা অসন্তুষ্ট হয়ে গেল। এছাড়াও কি করা হতো, ব্রিটিশরা কি করতো, যে বিদেশে যখন কোনো যুদ্ধ হতো তখন ভারতীয় সেনাদেরকে পাঠাতো, সেক্ষেত্রে ব্রিটিশদের সেনাদেরকে পাঠাতো না। এখানে একটা সমস্যা দেখা দিল। তারপর চলে আসে বণিক শ্রেণী, মানে যারা ব্যবসায়ী, তাদের তাদের দুঃখ হয়ে গেল।
কেন? যারা ধরো ব্রিটিশ ছোট ছোট যারা ব্রিটিশ ব্যবসায়ী তাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করতে শুরু করলো, তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করতো। কিন্তু ভারতীয় যে সমস্ত বণিকরা ছিল তাদেরকে কোনো রকম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপোর্ট করতো না, ঠিক আছে, কোনো রকম আর্থিক সহযোগিতাও করতে চাইতো না, এবং যার ফলে এখানে কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়ে গেল। আর ব্রিটিশদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা পুরোটাই ছিল কিন্তু ব্রিটিশদেরকে ঘিরে, মানে ব্রিটিশদের স্বার্থের জন্য সবকিছু করা হতো। কখনো ভারতীয়দের কথা ভাবা হয়নি, বা ভারতীয় শিল্পপতি বা ভারতীয় যারা ব্যবসা করছে তাদের কথা একদম মাথায় রাখা হতো না। যার ফলে তারা কিন্তু অর্থনৈতিক ভাবে কোনো রকম সহযোগিতা পেত না, এবং ভারতীয়দের যে মৌলিক যে অর্থনৈতিক চাহিদা সেটা কিন্তু নষ্ট হয়ে যেত। এই সমস্ত কারণগুলো ছিল। ওকে, চলো এবার আমরা জানবো যেটা হচ্ছে কি সামাজিক ও ধর্মীয় কারণ, অর্থাৎ কি সোশিও রিলিজিয়াস কারণগুলো কি কি রয়েছে এগুলো একটু জানবো। ঠিক আছে, দেখো প্রথম কারণটা কি ধর্মান্তর, মানে হচ্ছে কি ফিয়ার অফ রিলিজিয়াস কনভার্সন, মানে ধর্ম চেঞ্জ, এই ভয়টা পেত। কেন ভয়টা পেত দেখো, বলছে ব্রিটিশ মিশনারিরা, মানে ব্রিটিশরা তো খ্রিস্টান ছিল, ব্রিটিশ মিশনারিরা বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্ম প্রচার করছিল, এবং স্কুল হাসপাতাল ইত্যাদির মাধ্যমে প্রলোভন দেখিয়ে ধর্মান্তর করার চেষ্টা করলো। যে ভারতীয়দেরকে বলতে লাগলো তোমরা যদি খ্রিস্টান ধর্ম হয়ে যাও তাহলে তোমাদেরকে হসপিটাল ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে, তোমাদেরকে ভালো ভালো স্কুলে পড়ানো হবে, এরকম তাদেরকে প্রলোভন দেখাতে শুরু করলো। যার ফলে ভারতীয় হিন্দু মুসলিমের মধ্যে একটা ভীতি সৃষ্টি হলো, এবং তারা কিন্তু ব্রিটিশদের প্রতি একটা অসন্তুষ্ট দেখা দিল। বোঝা গেল? 2 নম্বর বলছে গরু ও শূকরের চর্বি দিয়ে কার্তুজের বিতর্ক। যে যুদ্ধের সময় যে রাইফেল গুলো তৈরি করা হতো, রাইফেলের যে কার্তুজ সেগুলো তৈরি করা হতো কি দিয়ে, গরু এবং শূকরের চর্বি দিয়ে। বোঝা গেল? এবার কি হয়েছে, যারা হিন্দু ধর্ম অবলম্বী, যারা হিন্দু ধর্ম পালন করত, তাদের কাছে গরু হচ্ছে পবিত্র জিনিস, তারা তো গরু দিয়ে গরুর চর্বি দিয়ে বানানো কার্তুজ তো তারা ব্যবহার করবে না। আর যারা মুসলিম তাদের কাছে শূকর হচ্ছে অপবিত্র জিনিস, শূকরের চর্বি দিয়ে কার্তুজ বানানো হলে সেগুলো তারা ব্যবহার করবে না। আর ওই কার্তুজ গুলো মুখে ছিঁড়ে কিন্তু সেগুলোকে ব্যবহার করতে হতো, মানে কার্তুজটাকে মুখে ছিঁড়ে সেগুলোকে ব্যবহার করতে হতো। যার ফলে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে অস্বীকার করলো। তারপর 3 নম্বর হচ্ছে হিন্দু সামাজিক রীতিনীতি হস্তক্ষেপ। যেমন হিন্দুদের বিভিন্ন নীতি ছিল, যেমন হচ্ছে বিধবা বিবাহ, বিধবা বিবাহ, তারপর হচ্ছে সতীদাহ প্রথা। অবশ্যই এগুলো ভালো, এগুলো বন্ধ করা হয়েছে ভালো, কিন্তু কিন্তু ব্রিটিশরা যখন এগুলো বন্ধ করলো, তাহলে যখন হিন্দু ধর্মের তো একটা প্রথা ছিল দীর্ঘদিন ধরে এটা মেনে চলছে, হঠাৎ ব্রিটিশরা এসে যদি বলে যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, বিধবা বিবাহ চালু করতে হবে, হিন্দুরা কি ভাববে? হিন্দুরা ভাববে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম সেটাকে তারা রোধ করছে, আমাদের ধর্মটাকে তারা কি হস্তক্ষেপ করছে। এই জন্য অনেক হিন্দুরা কি করতো, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলো। তারপর বলছে মুসলিমদের প্রতি অবজ্ঞাপূর্ণ মনোভাব। যেমনটা কি, ওই যে আমি প্রথমেই বললাম যে মুঘল সম্রাটদেরকে কি করা হতো, মুঘল সাম্রাজ্যের যে স্মৃতি বা চিহ্ন সেটা পুরোপুরি ভাবে তারা একদম মুছে ফেলতে চেয়েছিল। যার ফলে মুঘল সাম্রাজ্য ধ্বংসের উদ্দেশ্যে মুসলিম কর্মচারীদের চাকরি চুক্তি, বাহাদুর শাহ জাফরের ক্ষমতালোক, এগুলো কিন্তু মুসলিম সমাজকে আরো বেশি ক্ষুব্ধ করে তোলে। ঠিক আছে, তারপর নেক্সট বলছে ভারতীয় সমাজের অপমান, মানে আমাদের যে ভারতীয়দের যে রীতি রয়েছে, কালচার রয়েছে, যেমন হচ্ছে শাড়ি পরা, ধুতি পরা, ঠিক আছে, বিভিন্ন পোশাক, ধর্ম, ঠিক এইগুলোকে কি করতো ব্রিটিশরা কিন্তু মাঝে মধ্যে অপমান করতে শুরু করলো, তারা অবজ্ঞা করতে শুরু করলো। যার ফলে ভারতীয়রা কিন্তু অপমানিত বোধ করতে শুরু করে, এবং ব্রিটিশদের প্রতি ধীরে ধীরে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করে। তারপর দেখো ভাষা শিক্ষা সংস্কারের বিক্ষোভ। এক্ষেত্রে কিন্তু ভারতীয়দের যে ভাষা, সেই ভাষাটাকে তারা কিন্তু অবজ্ঞা করতে শুরু করে, এবং ব্রিটিশরা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে শুরু করে, এবং ভারতে যে সংস্কৃত, উর্দু, ফার্সি ভাষার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করে। তারপর চলে আসি আমরা সামরিক কারণ কি কি ছিল।
ঠিক আছে। প্রথমে দেখবো কি কার্তুজে গরু ও শুকরের চর্বি, যেটা আমি তোমাদেরকে এর আগে বললাম যে রাইফেল যে কার্তুজ ব্যবহার করা হতো সেটাতে গরুর মানে চর্বি বা শুকরের চর্বি ব্যবহার করা হতো, যার ফলে হিন্দু হোক বা মুসলিম তারা কিন্তু এই সমস্ত চর্বি মিশ্রিত কার্তুজগুলো ব্যবহার করতে তারা কিন্তু নারাজ, মানে ব্যবহার করতে চায়নি, যার ফলে ব্রিটিশ সরকার এদের বিরুদ্ধে কি করেছিল, শাস্তি দিয়েছিল। এবং ভারতের যে সমস্ত সেনাবাহিনীরা ছিল তারা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তারপর বেতন ও পদোন্নতি, ওই যে এর আগেই বললাম যে ব্রিটিশের যে সমস্ত সেনাবাহিনী ছিল তাদেরকে বেশি করে কি করা হতো, বেতন দেওয়া হতো, পদোন্নতি দেওয়া হতো, কিন্তু ভারতীয় সেনাবাহিনীদেরকে তেমন কিছু প্রয়োগ করা দেওয়া হতো না। তারপর নেক্সট দেখো, এবার কি বলছে, এই যে বললাম বেতন এবং পদোন্নতি একটা হয়ে গেল। তারপর বিদেশ পাঠানোর যে বাধ্যবাধকতা, এর আগে তোমাদেরকে বললাম যে ব্রিটিশ যারা সেনা ছিল তাদেরকে কি করা হতো, বাইরে পাঠানো হতো না, ভারতীয় যারা সেনা ছিল তাদেরকে কি করা হতো, বাইরে পাঠিয়ে দেওয়া হতো। এটা একটা প্রথম পয়েন্ট মাথায় রাখবে। আর আরেকটা ছিল যে ব্রিটিশরা মনে করতো যে তাদেরকে যদি মানে সমুদ্রে পাড়ি দেওয়া হতো, পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে, তাহলে তাদের যে ধর্ম সে ধর্মটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এমনটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীরা কিন্তু অনেকেই ভাবতো, সেটা তাদের বিশ্বাসটাকে ভাঙার চেষ্টা করেছিল ব্রিটিশরা। তারপর আবার সেই একই জিনিস অবধকে দখল করেছিল, স্যার সেই জন্য সিপাহীরা কিন্তু অসন্তুষ্ট হয়েছিল, কারণ সে অবধে অনেকের বাড়ি ঘর ছিল, সেখানকার যে কালচার, সেই কালচারে তাদের অপমানিত বোধ করেছিল। ধর্মীয় আচরণের প্রতি অভিজ্ঞা, যেমন যে ভারতীয়দের মুসলিমদের যেমন দাড়ি রাখা, হিন্দুদের টিকা দেওয়া, কপালে চন্দন পরা, এগুলো কিন্তু ব্রিটিশরা কিন্তু সেগুলোকে দেখে অবজ্ঞা করত, হাসি ঠাট্টা করত। সেই কারণে এরা কিন্তু ধীরে ধীরে ব্রিটিশদের প্রতি বিরূপ আচরণ করতে শুরু করে। ঠিক আছে। এছাড়া ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যদের মধ্যে একটা ব্যবধান তৈরি হলো, যে পোশাক বলো, ভালো ভালো পোশাক দিত না ভারতীয়দের, ব্রিটিশদের বেশি পোশাক দেওয়া হতো, খাবার দেওয়া হতো না, ভালো ভালো বাসস্থান দেওয়া হতো না। অর্থাৎ ব্রিটিশদেরকে এবং ভারতীয় সৈন্যদেরকে কি করা হতো, আলাদা চোখে দেখা হতো। এই জন্য কিন্তু একটা বিদ্রোহের সূচনা হয়। তারপর এবার আমরা জানবো মেন বিষয়গুলো। ঠিক আছে, এতক্ষণ কারণ জানলাম, এবার আমরা মেন বিষয়টা জানবো। কি কি দেখো, বলছে 1857 সালে বিদ্রোহের সূচনা এবং তার বিস্তার। কি বলছে, প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডেকে নিয়ে। ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে কবে হয়েছিল, 29শে মার্চ 1857 সাল। কি বললাম, 29শে মার্চ 1857 সালে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডেকে নিয়ে হয়েছিল। স্থান ছিল ব্যারাকপুর, কলকাতার কাছে। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের নেতার নাম কি ছিল, তাহলে আনসার কি হবে, মঙ্গল পাণ্ডে। মনে থাকবে 29শে মার্চ 1857 সালে হয়েছিল। কেন হয়েছিল, 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির একজন ভারতীয় সিপাহী মঙ্গল পাণ্ডে ইংরেজ আধিকারিক হিউজন এবং বক কে হত্যা করেন। তাহলে কি করেছিল, মঙ্গল পাণ্ডে কাকে হত্যা করেছিল, মঙ্গল পাণ্ডে হত্যা করেছিল হিউজন এবং বককে হত্যা করেছিল। ঠিক আছে। কিসের জন্য হত্যা করেছিল, কারণ ওই যে রাইফেলে যে কার্তুজ ব্যবহার করা, সেই রাইফেলে কার্তুজ ব্যবহার করতে চাই না, এই জন্য কি হয়েছিল, একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং সেই কারণে হত্যা করেছিল। এবং সিপাহী বিদ্রোহের প্রতিক্রিয়া কি ছিল, উপস্থিত ভারতীয় সিপাহীরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তারের আদেশ মানতে অস্বীকার করে। তখন ব্রিটিশ সরকার কি করলো, যে ভারতীয় যারা সিপাহী রয়েছে তাদেরকে বললো যে তোমরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করো, কিন্তু ভারতীয় সিপাহীরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করতে অস্বীকার করে। এবং শেষ পরিণতি কি হয়েছিল, মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। বোঝা গেল প্রথম, তাহলে মাথা থাকে যেন, তাহলে সিপাহী বিদ্রোহে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল, মঙ্গল পাণ্ডেকে, মনে থাকে যেন। তারপর সেকেন্ড হলো মিরাটে। মিরাটে কবে হয়েছিল, 10 মে 1857 সালে। এটা মিরাটে হয়েছিল উত্তর ভারতে। এটারও সেম ঘটনা, কার্তুজ ব্যবহারে মানে অস্বীকৃতি জানায় কিছু সিপাহীকে শাস্তি দেওয়া হয়, মানে তারা কার্তুজ ব্যবহার করতে চায়নি বলে তার সে সমস্ত মানে যারা সৈন্য ছিল তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই বিদ্রোহ ছড়ে পড়ে এবং তারা স্লোগান দিয়েছিল কি, মারো ফিরঙ্গি কো, মারো ফিরঙ্গি কো। এই স্লোগানটা মাথায় রাখতে হবে। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আছে মারো ফিরঙ্গি কো, এই স্লোগান কোন বিদ্রোহে দেওয়া হয়েছিল, তাহলে আনসার হবে কি, তোমাদের বলে ফেলো, একদম তাই, সিপাহী বিদ্রোহ। কোথায় দেওয়া হয়েছিল, এটা হচ্ছে মিরাটে।
তারপর চলেছে দিল্লির দিকে অগ্রগমন এবং বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা। এটা কবে হয়েছিল? তারপরেই, মানে ওই যে 10 মে, তার ঠিক পরের দিন, অর্থাৎ 11 মে 1857 সালে বিদ্রোহ ছড়িয়ে পড়লো কোথায়? দিল্লিতে বিদ্রোহটা ছড়িয়ে পড়লো। এবং দিল্লির যে স্থানীয় মানুষ তারা কি করলো, মানে মুঘল সম্রাট, মানে 82 বছরের বয়স্ক বাহাদুর শাহ জাফরকে মুঘল সম্রাট হিসেবে তারা ঘোষণা করলো এবং তাকে একটা উপাধি দিয়েছিল। উপাধির নাম হচ্ছে শাহেনশাহী হিন্দুস্তান। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন মুঘল সম্রাটকে শাহেনশাহী হিন্দুস্তান বলা হয়, তাহলে আনসার হবে কি? বাহাদুর শাহ জাফর। মনে থাকবে? এবার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। কি ইম্পর্টেন্ট? বিদ্রোহের কেন্দ্র কোথায় বিদ্রোহ হয়েছিল? দিল্লি। কবে হয়েছিল? 11 মে 1857 সালে। কবে শেষ হয়েছিল ওটা দরকার নেই, বেসিক্যালি এটা মনে রাখবে। আর ভারতীয় নেতার নাম কি? বাহাদুর শাহ জাফর এবং কমান্ডার বক্ত খান। ইম্পর্টেন্ট। বেসিক্যালি কি কি মনে রাখবে? এখান থেকে এই পয়েন্টটা মনে রাখবে, এই পয়েন্টটা মনে রাখবে, ঠিক আছে? নেতার নাম কি, আর বিদ্রোহ কোথায় হয়েছিল, আর কবে হয়েছিল, মেনলি এই তিনটে মনে রাখো। আর পারলে এটাও মনে রাখতে পারো, কিন্তু মেনলি এইটা আর এইটা আর এইটা পরীক্ষা আছে। কানপুর কবে হয়েছিল? 4 জুন 1857 সালে। নানা সাহেব ছিল, তার বিশ্বস্ত সেনাপতি তাতিয়া তোপি ছিল এবং দমন করেছিল কে? ক্যালিন ক্যাম্পবেল। লখনৌ 4 জুন 1857, বেগম হজরত মহল। পরীক্ষা আছে। সিপাহী বিদ্রোহের বেগম হজরত মহল কোথায় নেতা করেন, মানে কোথাকার নেতা ছিলেন? তাহলে হবে লখনৌ। ঠিক আছে। তাহলে ঝাঁসি 4 জুন 1857, রানী লক্ষ্মীবাই। এলাহাবাদে হয়েছিল 5 জুন 1857, লিয়াকত আলী। তারপর জগদীশপুর যেটা বিহারে ছিল, এটা কুয়ন সিং ও অমর সিং, যেটা আগস্টের 1857 সালে হয়েছিল। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষা আসবে। চলো এবার 1857 সালে বিদ্রোহের যে সমস্ত নেতারা ছিল তাদের কি পরিণতি হয়েছিল একটু আমরা দেখব। বলছে বাহাদুর শাহ, মানে বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহকে গ্রেপ্তার করা হয় এবং তাকে মায়ানমারে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, মায়ানমারে, যেখানে 1862 সালে তার মৃত্যু হয়েছিল। আর তৃতীয় বাহাদুর শাহ জাফরের যারা পুত্র ছিল তাদেরকেও হত্যা করা হয়। তারপর ছিল নানা সাহেব, যার আসল নাম ছিল কি? দুন্ধু পন্থ। ঠিক আছে। তারপর বেগম হজরত মহল এবং খান বাহাদুর খান বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর তারা নেপালে পালিয়ে যান। তাতিয়া টোপি, যার আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, ধরা পড়ে এবং 1859 সালে 15 এপ্রিল তার ফাঁসি দেওয়া হয়। রানী লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে বীরের মতো মারা যায় এবং কুয়র সিং বিদ্রোহ চলাকালীন গুরুতর আহত হন এবং 1858 সালে তিনি মৃত্যুবরণ করেন। স্যার হিউ রোজ রানী লক্ষ্মীবাইকে সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন বিদ্রোহীদের মধ্যে সবথেকে সাহসী ও শ্রেষ্ঠ সামরিক নেত্রী ছিলেন রানী লক্ষ্মীবাই। এটা মাথায় রাখবে। অন্যান্য কারা কারা ছিল এগুলো কিন্তু পরীক্ষা আসে গো, বারবার করে বলছি। এই সমস্ত লিডারদের নাম এবং কোথায় তাদের লোকেশন ছিল আসে। খান বাহাদুর খান বেরেলি, মৌলভী আহমদুল্লাহ ফৈজিবাদ, আজিমুল্লাহ খান ফতেপুর, দেবী সিং মাথুরা, কাদম সিং মিরট। এইগুলো কিন্তু মনে রেখো, এইভাবে মিলাতে দেয় পরীক্ষা, এইভাবে মিলাতে দেয়। ঠিক আছে। এবার সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কি? কেন এই সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল? কারণ ভারতীয়দের মধ্যে কোনো ঐক্য ছিল না। ভারতীয়রা যারা ছিল তারা কিন্তু অনেকেই কিন্তু এই বিদ্রোহের মধ্যে সামিল হয়, কিন্তু তাদের মধ্যে কোনো রকম ঐক্যতা ছিল না। তারা নিজের নিজের টেকনিক ইউজ করে বিদ্রোহ করে, যার ফলে এই বিদ্রোহ কিন্তু তাড়াতাড়ি দমন হয়ে যায়। পরিকল্পনা ছিল না, ভারতীয়দের মধ্যে তেমন কিছু পরিকল্পনা ছিল না। ঠিক আছে। রণকৌশল ছিল না। তারপর জাতীয়তাবাদের অভাব। জাতীয়তাবাদের অভাব মানে ভারতের সমস্ত যে ক্ষমতাশালী তারা কিন্তু এই বিদ্রোহকে মানে সাহায্য করেনি। যেমন সিন্ধিয়া, হোলকার, হায়দ্রাবাদের নিজাম, এরা কিন্তু ব্রিটিশদেরকে সাহায্য করেছে। এরা কিন্তু এই বিরুদ্ধে লড়ছে, এই বিদ্রোহের বিরুদ্ধে লড়েছিল। তারপর সামাজিক এবং শ্রেণীগত বিভাজন, কৃষক, জমিদার, সিপাহী, এরা কিন্তু সবাই কিন্তু যোগদান করেছিল, কিন্তু তাদের এক একজনের উদ্দেশ্য এক এক রকম ছিল। তারপর সীমিত ভৌগোলিক বিস্তার কি কি ছিল দেখো। বিদ্রোহটি প্রধানত উত্তর ও মধ্য ভারতে সীমাবদ্ধ ছিল। দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চল এতে অংশ নেয়নি। ঠিক আছে। তারপরে কি আধুনিক অস্ত্র ও প্রযুক্তির ঘাটতি, মানে ভারতীয়রা যুদ্ধ করেছিল তাদের কিন্তু আধুনিক অস্ত্র বা প্রযুক্তি ছিল না। তারপরে সুশৃঙ্খল ইংরেজ ও সেনাবাহিনীকে সাহায্য করা।
ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। স্থানীয় রাজনীতির দ্বিমুখী ভূমিকা অনেক, ধরো যারা জমিদার ছিল বা আহ, তালুকদার ছিল, তারা কিন্তু অনেকেই ব্রিটিশদের বিরুদ্ধে গিয়েছিল বা অনেকে কিন্তু ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। ভারতীয়দের তেমন কিছু সংবাদ বা যোগাযোগ ব্যবস্থা ছিল না যুদ্ধ করার জন্য। এবং এই যুদ্ধের পরে একটা কি হলো, এই যুদ্ধের পরে একটা নীতি ঘোষণা হলো, সেটা হচ্ছে কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ডিভাইড অ্যান্ড রুল পলিসি কি, ব্রিটিশ সরকার কি করলো, গোটা ভারতবর্ষকে তারা বিভিন্ন দল, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতি বা বিভিন্ন গোত্রে ভাগ করে দিল। এবং ভাগ করে দেওয়ার ফলে তার ভারতীয়দের মধ্যে ঐক্য নষ্ট করে দিল, মানে ঐক্যতাকে ভেঙে দিল, যার ফলে ভারতীয়দের শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়লো। এটাকে কি বলছে, ডিভাইড অ্যান্ড রুল। ঠিক আছে। এই নীতির মূল উদ্দেশ্য কি, ভারতীয়দের ঐক্য নষ্ট করা, হিন্দু মুসলিম ভেদ তৈরি করে বিদ্বেষ ছড়ানো, জাত এবং প্রাদেশিক বিভাজনকে উস্কে দেওয়া, ভারতীয়দের একত্রে ব্রিটিশ বিরোধিতার ক্ষমতা কমিয়ে দেওয়া, নিজেদের দীর্ঘস্থায়ী শাসন করা, এগুলো ছিল এর উদ্দেশ্য। মানে ভারতীয়দের মধ্যে ঐক্যতাকে নষ্ট করে দেওয়া, ভারতীয়দের মধ্যে ধর্মীয় যুদ্ধটাকে উস্কানি করে দেওয়া, এগুলো ছিল মেন কারণ। দেখো, হিন্দু মুসলমানদের উস্কে দেওয়া, এগুলো পড়বে। যেমন একটা ছিল কি বঙ্গভঙ্গ, 1905 সালের একটা বঙ্গভঙ্গ ছিল, এটার একটা উদাহরণ। তারপর শিক্ষা ও প্রশাসনের পক্ষপাতিত্ব ছিল। ঠিক আছে। এর ফল কি ছিল, ভারতীয় সমাজে বিভাজন তৈরি হয়, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়, জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়ে যায়, পরবর্তীতে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের সৃষ্টি হয়ে যায়। তো এই সমস্ত কারণগুলো ছিল। আর তার সঙ্গে আরো কিছু ইম্পর্টেন্ট আমি পয়েন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো একটু কষ্ট করে মনে রেখো, পরীক্ষা আসে। যেমন হচ্ছে কি বিভিন্ন সংগঠনের নাম, স্থান, সাল এবং প্রতিষ্ঠাতা। যেমন হচ্ছে কি ল্যান্ড হোল্ডার সোসাইটি, কলকাতা হয়েছিল 1837 সালে, দ্বারকনাথ ঠাকুর কে করেছিল। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি লন্ডন 1839, উইলিয়াম অ্যাডামস। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কলকাতা 1851, দেবেন্দ্রনাথ ঠাকুর। মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন মাদ্রাজ 1852, সি ওয়াইস মুদালিয়ান। বোম্বে অ্যাসোসিয়েশন বোম্বে 1852, জগন্নাথ শঙ্কর সেট। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লন্ডন 1866, দাদাভাই নরোজি। পুনা সার্বজনীন সভা পুনাতে হয়েছিল 1870, এস এইচ চিপলুনকার, জি ভি যোশী, এম জি রানাডে। ইন্ডিয়ান সোসাইটি লন্ডন 1872, আনন্দ মোহন বসু। ইন্ডিয়ান লীগ কলকাতা 1875, শিশির কুমার ঘোষ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কলকাতা 1876, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দ মোহন বোস। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কলকাতা 1883। ঠিক আছে। মাদ্রাজ মহাজন সভা মাদ্রাজে হয়েছিল 1884। এগুলো একটু তোমরা মুখস্থ করে নিও। ঠিক আছে, এগুলো বোঝানোর কিছু নেই, একদম বারবার করে রিভিশন করে মুখস্থ করা। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। আজকে আমাদের মহাভারত, সরি, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কমপ্লিট হয়ে গেল। পড়ো, এর উপরে তোমাদেরকে প্রায় 100টার মতো এমসিকিউ দিয়ে দেবো, মক টেস্ট, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে।